হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে হাঁসের মাংস রান্না। কীভাবে খুব সহজে এবং খুব দ্রুত আপনারা হাঁসের মাংস রান্না করতে পারেন সেটা নিয়েই আমার আজকের ভিডিও। আর মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর ভিডিওর মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে। সো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিউয়ার, চলুন আজকের রান্নার প্রসেসটি শুরু করে দিই। ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো এখানে রান্না করার জন্য আমি কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। মাংস রান্নার ক্ষেত্রে তো তেলটা একটু বেশি দিতে হয়, সেক্ষেত্রে আমার মাংস যতটুকু সেই হিসাব করেই আমি তেলটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ ফোড়ন। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন বা দিতেও পারেন। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে আমি এটার মধ্যে আর যতগুলো মশলা আছে সব এক এক করে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা কিন্তু এই মশলাগুলো আবার একটা গামলার মধ্যে বা এই কড়াইয়ের মধ্যে একসাথে মিক্সড করে তারপরে মাংসটাকে কষাইতে পারেন, যেটাকে বলে কাঁচা মাংস কষানো। কিন্তু আমি এটা পছন্দ করি না, এই জন্য আমি এভাবে করি না। তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। আমি লবণটা দিয়েছি শুধুমাত্র মশলাটাকে কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। আপনারা যদি গুঁড়া ব্যবহার করতে চান তাহলে রসুন গুঁড়া, আদা গুঁড়া এগুলো ব্যবহার করতে পারেন। তবে এখানে আরেকটা কথা হচ্ছে, মাংস রান্নার ক্ষেত্রে যদি আপনারা বাটা ব্যবহার করেন তাহলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। তো এই পর্যায়ে আমি এটাকে একটু কষিয়ে নিব, একটু সময় নিয়ে কষিয়ে নিব। তারপরে বাকি যেগুলো আছে সেগুলো এক এক করে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। এরপরে দিলাম জিরা এবং গোলমরিচ বাটা 1 চা চামচ। আপনারা যদি গোলমরিচ না খান সেক্ষেত্রে শুধু জিরা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা 1 চা চামচ। এরপরে এবার সব উপকরণগুলো আমি একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এই মেশামেশির কাজটা করতে করতে দেখবেন আপনার তেলটা উপরে চলে এসেছে এবং মশলার কালারটাও অনেকটাই লালচে লালচে ভাব এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন কড়াইটাকে ঢাকনা দিয়ে দিব। জাস্ট 1 মিনিটের মতো আমি অপেক্ষা করব। দেখুন 1 মিনিট পর আমার মশলার কালারটা ঠিক কেমন এসেছে এবং মশলাগুলো সব কিন্তু কষানো হয়ে গিয়েছে আর তেলগুলো উপরে চলে এসেছে। তো এটা দেখলে বোঝা যাবে যে আমার মশলা কষানো রেডি। এখন আমি এটার মধ্যে আমার যে মাংসগুলো ছিল সেগুলো আমি সবগুলো দিয়ে দিব। তো আমার এখানে 1 কেজির মতো হাঁসের মাংস ছিল। তো মাংসগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে কষাইতে থাকবো। তো দেখুন আমার মশলাগুলো কিন্তু পুরোটা মাংসের সাথে মিশে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিব যাতে মাংসের ভিতরে যে জলগুলো আছে সেগুলো বেরিয়ে আসে। তো ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব, তারপরে দেখব যে কি অবস্থা হয়। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আর এই পর্যায়ে দেখুন মাংসের ভিতরে কতগুলো জল ছিল সবগুলো বেরিয়ে এসেছে এবং কষানোটা এই পর্যায়ে কিন্তু কষানোর মেন প্রসেস। তো এই সময় খুব সতর্কতার সহিত এবং একটু ধৈর্য নিয়ে কষাইতে হবে। তো এই পর্যায়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষাচ্ছি এবং একটু করে কষাবো আর ঢাকনা দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিট 10 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে হাই হিটে রাখছি। তো হাই হিটে আমি এইভাবে
একটু ঢাকনা দিব 10 মিনিট 5 মিনিট পর দেখবো যে কী অবস্থা। এভাবে আমি আধা ঘন্টার মতো মশলাটাকে কষিয়ে নিব। একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে মাংস রান্নার ক্ষেত্রে যদি আপনারা মাংসটাকে একটু সময় নিয়ে কষান বা মাংসটাকে এইভাবে একটু পাকান, তাহলে কিন্তু মাংসর টেস্টটা আরও দ্বিগুণ হয় এবং খেতে আরও মানে সচরাচর যেমন টেস্ট লাগে তার থেকে বেশি লাগে। বিশ্বাস না হলে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখুন আমি কিন্তু এই যে 15 মিনিট বা 10 মিনিট পর ফিরে আসছি, ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আবার ঢেকে দিব। তো এই পর্যায়ে আমি দেখে বুঝতে পারছি যে আমার এটা কষানো অনেকটাই শেষ। তো এই তেলগুলো সব উঠে এসেছে এবং সাইড থেকে একটু গেজা গেজা চলে আসছে। যখন দেখবেন যে মাংস কষানো শেষ হয়ে গিয়েছে, তখন মাংসের সাইড দিয়ে একটু গেজা গেজা টাইপের বের হয়, ওই সময় বোঝা যাবে যে আপনার মাংসটা কষানো পুরোটাই রেডি। তার মানে মাংস পুরো ভাজা রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। তো হাঁসের মাংসের মধ্যে অনেকে আলু পছন্দ করে না, কিন্তু আমি আলু ছাড়া বা আমার হাজব্যান্ড আলু ছাড়া আমরা মাংস খাইতে পারি না। তো যার কারণে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। দিয়ে এটা কিন্তু ভেজে রাখা আলু। তো দিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ। তো আপনারা যদি এখানে গরুর দুধ বা লিকুইড দুধ যে কোনো দুধ ব্যবহার করতে চান করতে পারেন, কিন্তু হাঁসের মাংসের ক্ষেত্রে, বিশেষ করে হাঁসের মাংসের ক্ষেত্রে গরুর এই নারকেলের দুধটা দেওয়া খুবই জরুরি আমি বলবো। কারণ আমার কাছে মনে হয় যে নারকেলের দুধের যে ফ্লেভারটা আসে হাঁসের মাংসতে, অন্য কোনো কিছুতে এই ফ্লেভারটা আসে না। সেক্ষেত্রে এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব ভালো হয়। তো আমি 30 মিনিট পর ফিরে আসছি। তো 30 মিনিট পর দেখুন আমার রান্নাটা একদম রেডি। আর কালারটা কেমন এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হবে। সো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে এরকম অসাধারণ ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এখন মাংসটা সার্ভ করার পালা। দেখুন এই যে আমার মাংস, এটার মধ্যে কিন্তু কোনো ঝোল নেই, জাস্ট তেল আর মশলার গ্রেভিটা আছে। তো সবাই অনেক ভালো থাকবেন। আর এই করোনার মধ্যে বাইরে কম যাওয়ার চেষ্টা করবেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ইউর ওয়াচিং।